জড়তা বা ইনার্শিয়া নিয়ে আমরা এখন দেখব। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি সবসময় যে অবস্থায় আছো সেই অবস্থায় যদি থাকতে চাও তাহলে তোমার এই থাকতে চাওয়ার প্রবণতাটাকে বলা হয় জড়তা বা ইনার্শিয়া। যেমন কোনো একটা বস্তু যদি স্থির অবস্থা থাকে এবং আজীবন ধরে যদি সেই স্থির অবস্থা থাকতে চায় তাহলে তার এই স্থির অবস্থা থাকার প্রবণতাটা হচ্ছে কি জড়তা। অথবা বলতে পারি কোনো একটা বস্তু গতিশীল অবস্থা আছে এবং সে যদি সবসময় গতিশীল অবস্থা থাকতে চায় তাহলে তার এই গতিশীল অবস্থা থাকার যে প্রবণতাটা বা ইচ্ছাটা সেটাই হচ্ছে কি আমাদের জড়তা। তার মানে জড়তার জন্য আমাদের যে সময়টা কাজ করবে সেটা হচ্ছে কি অবশ্যই ইনফিনিটি পর্যন্ত সময়। দ্যাট মিনস কোনো একটা বস্তু যদি ইনফিনিটি বা অসীম সময় ধরে একই অবস্থা থাকতে চায় তাহলে তার এই একই অবস্থা থাকার যে ইচ্ছা বা প্রবণতা সেটাই হচ্ছে কি জড়তা। এবং মজার বিষয় হচ্ছে আমাদের এখানে জড়তাটা কেবলমাত্র কোনো একটা বস্তুর একটা ধর্মের উপর কাজ করে, সেটা হচ্ছে বস্তুর ভর বা এম। এবং তুমি জানো কোনো একটা বস্তুর ভর বা এম সেটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। তোমার ভর যদি হয় 50 কেজি পৃথিবীতে, তাহলে চাঁদে কিংবা সূর্যে যদি আমি তোমাকে নিয়ে যাই তারপরেও কিন্তু তোমার ভরটা হবে 50 কেজি বা 50 কেজি। তার মানে তোমার ভর যেহেতু পরিবর্তন হচ্ছে না তার মানে তোমার জড়তাও পরিবর্তন হবে না। সেজন্য বস্তুর ভর যেহেতু অপরিবর্তনশীল তাই বলতে পারি কোনো একটা বস্তুর জন্য জড়তার মানও কি অপরিবর্তনশীল। বাট মজার বিষয় হচ্ছে আমাদের এখানে জড়তা যেটা বা ইনার্শিয়া যেটা, এটাকে মাপার জন্য আমরা কিন্তু কোনো ইউনিট বা একক ইউজ করি না বা কোনো মাত্রা কিংবা ডাইমেনশন ইউজ করি না। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে জড়তা এটার কোনো ইউনিট নেই বা মাত্রা নেই, মাত্রা মানে হচ্ছে একক নেই। আবার আমি বলতে পারি আমাদের জড়তার কোনো ডাইমেনশন নেই বা বলা যায় কোনো মাত্রা নেই। তার মানে মাত্রা এবং একক ছাড়াই কিন্তু আমাদের এখানে জড়তাটাকে পরিমাপ করতে হয়। এটা শুধুমাত্র বস্তুর ভরের উপর নির্ভর করে। তার মানে যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি হবে, যে বস্তুর ভর কম হবে তার জড়তাও কি কম হবে। কিন্তু ওই জড়তার পরিমাণটা কতটুকু সেটা আমরা কখনই মাপতে পারবো না, কেননা আমাদের এখানে এটার কোনো এককও নেই এবং মাত্রাও নেই। এখন দুটো বস্তু বা তিনটা বস্তু যে কয়টা বস্তুর কথা বলি না কেন সবার ভর যদি আমাদের সেম হয় তাহলে প্রত্যেকটা বস্তুর জন্য কিন্তু জড়তা মানও কী হবে, সেম হবে। তো আমি তো বলেছি যে একটা বস্তু স্থির থাকার যে প্রবণতা সেটাই জড়তা বা গতিশীল থাকার যে প্রবণতা সেটাই জড়তা। তার মানে আমরা এখানে জড়তাকে মোটামুটি 2 থেকে 3টা ভাগে ভাগ করতে পারি। তো বেসিক্যালি আমাদের টোটাল যে ইন্টারন্যাশনাল সিস্টেম আছে ওই সিস্টেম অনুসারে আমরা জড়তাকে 3টা ভাগে ভাগ করতে পারি, যার প্রথমটা হচ্ছে আমাদের স্থিতি জড়তা বা ইনার্শিয়া অফ রেস্ট। এর মানে হচ্ছে যখন কোনো একটা বস্তু স্থির অবস্থায় থাকবে সে যদি সারাটা জীবন স্থির অবস্থায় থাকতে চায় তাহলে তার যে স্থির অবস্থায় থাকার প্রবণতা বা ইচ্ছা সেটাই হচ্ছে আমাদের স্থিতি জড়তা বা ইনার্শিয়া অফ রেস্ট। এটার একটা খুব সুন্দর এক্সাম্পল আছে। যেমন তোমরা যখন বাসে করে কোনো একটা জায়গায় যাও বা ট্রেনে করে যখন কোনো একটা জায়গায় যাও তখন তুমি যদি দাঁড়িয়ে থাকো অথবা বসে থাকো যেভাবে থাকো না কেন, ট্রেনটা বা বাসটা যখন চলা শুরু করে তখন কিন্তু তোমরা পেছনের দিকে একটা ধাক্কা অনুভব করো। দ্যাট মিনস তোমরা কিন্তু বাস বা ট্রেনের মধ্যে স্থিরভাবে বসেছিলে, তার মানে তোমাদের মধ্যে একটা স্থিতি জড়তা কাজ করছিল। বাট যখনই আমাদের বাস বা ট্রেনটা সামনের দিকে চলা শুরু করে তখন তোমাদের যে শরীরটা আছে শরীরের উপরের অংশটা কিন্তু ঝুলে রয়েছে, তাই না? তার মানে সেটা কিন্তু বাস বা ট্রেনের সিটের সাথে কন্টাক্ট অবস্থা থাকে না সেভাবে। সেজন্য তোমরা কি করো, তোমরা পেছনের দিকে ঝুলে পড়ো, কেননা হুট করে আমাদের বাস বা ট্রেনটা সামনের দিকে চলা শুরু করেছে। যেমন আমি একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে। তুমি এখানে যখন কোনো একটা বাসের ভিতরে দাঁড়িয়ে থাকবে কোনো একটা হুক ধরে বা হ্যাঙ্কার ধরে, তখন তোমার যে পাটা আছে নিচের দিকে এই পাটা কিন্তু ওই বাস বা ট্রেনের যে তল আছে তলের সাথে যুক্ত থাকবে। তার মানে বাস বা ট্রেনটা যখন সামনে আগানো শুরু করবে, দ্যাট মিনস এদিক দিয়ে সে হচ্ছে ধরো বি পরিমাণ বেগে আগানো শুরু করলো, তখন কিন্তু এই বেগের জন্য তোমার পায়ের মধ্যেও এই বেগটা চলে আসবে, কেননা তোমার পাটা হচ্ছে বাস বা ট্রেনের তলের সাথে যুক্ত ছিল। বাট তোমার শরীরের যে উপরের অংশটা আমি দেখতে পাচ্ছি এই উপরের অংশটা কিন্তু বাস বা ট্রেনের সাথে যুক্ত ছিল না, যার জন্য তোমার বাস বা ট্রেনের যে গতিটা সেটা কিন্তু তোমার শরীরের উপরের অংশে এত দ্রুত চলে আসবে না। যেহেতু শরীরের উপরের অংশে এখনও কোনো বেগ চলে আসেনি তাই আমি বলতে পারি তোমাদের শরীরটা কি হয়, পেছনে হেলে যায়। তো এই যে পেছনে হেলে যাচ্ছে এর মেইন কারণটা হচ্ছে কি তোমার শরীরের মধ্যে থাকা স্থিতি জড়তা বা ইনার্শিয়া অফ রেস্ট। এবং আরেকটা বিষয় হচ্ছে কি এটা কখন ঘটবে, এটা তখনই ঘটবে যখন আমাদের ভিড়ের মানটা অনেক বেশি হবে। দ্যাট মিনস বাস কিংবা ট্রেন যখন হুট করে চলা শুরু করে অনেক বেশি বেগ নিয়ে, তখন কিন্তু ওই বেগের সাথে আমাদের পাটা দ্যাট মিনস আমাদের নিচের অংশটা অ্যাডজাস্ট করে ফেললেও শরীরের উপর অংশ কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না। সেই কারণে আমাদের শরীরটা পেছনে হেলে পড়ে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে হাতের যে অংশটা হ্যাঙ্কারের সাথে যুক্ত, দ্যাট মিনস এই হ্যাঙ্কারগুলো বা এই হুকগুলো কিন্তু আমাদের এই বিশাল একটা গতি পেয়ে পেছনের দিকে হেলে গেছে, কেননা এরাও কিন্তু স্থিতি জড়তা অবস্থায় ছিল। তো তুমি পরের অ্যানিমেশনে দেখতে পাচ্ছ আমাদের এই হুকটা কিন্তু পেছনে ঝুলে গেছে। এখন এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে কি তুমি যখন এরকম পেছনের দিকে হেলে যাবে এই হেলে যাওয়াটাকে আমরা জার্ক বলে থাকি।
যেটাকে জেইআরকে হিসেবে বলা হয়। তাহলে জার্ক জিনিসটা হচ্ছে কি? জার্ক জিনিসটা হচ্ছে সময়ের সাথে ত্বরণের পরিবর্তন, যেটা আমি তোমাদেরকে পড়েছিলাম গতিবিদ্যা চ্যাপ্টারে। তাহলে জার্ক বিষয়টা হচ্ছে সময়ের সাথে তোমার শরীরে একটা ত্বরণের পরিবর্তন হচ্ছে, এবং এই জার্কটাকে প্রকাশ করা হয় ডিএ ডিটি, তার মানে সময়ের পরিবর্তনের সাথে ত্বরণের পরিবর্তন। তো এই জার্কের যে ঘটনাটা, এটা কেবল তখনই ঘটবে যখন তোমার মধ্যে স্থিতি জড়তা জিনিসটা কাজ করবে। তো এই স্থিতি জড়তাটা আমরা এখন ওভারকাম করতে পারি কীভাবে? খেয়াল করে দেখো, যদি আমাদের এই বাস কিংবা ট্রেনটা খুব আস্তে আস্তে চলা শুরু করে, দ্যাট মিনস একদম শুরুতে আমাদের ধরো বেগটা ছিল 0, তারপর আস্তে আস্তে একটা নির্দিষ্ট সময় পর তার বেগটা হয়ে গেছে ভি। তো এই যে একটা নির্দিষ্ট সময় পর আস্তে আস্তে তার বেগটা বাড়ছে, এই বেগটা বাড়ার ফলে কি হবে? আমাদের এই বেগটা প্রথমে পায়ের মধ্যে আমাদের কী করবো, মানে পায়ের সাথে যুক্ত হবে বা কন্ট্যাক্ট করবে, আস্তে আস্তে সেটা শরীরের উপরের অংশে চলে যাবে। তো যখন তোমার কোনো একটা বাস কিংবা ট্রেন খুবই আস্তে আস্তে তার বেগটা বাড়ায়, দ্যাট মিনস তার ত্বরণটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তখন আমি বলতে পারি আমাদের শরীরটা কিন্তু এই ধরনের জার্ক অনুভব করবে না, বা শরীরটা কিন্তু আমাদের পেছনে হেলে পড়বে না। সেজন্য কোনো একটা যানবাহন যখন খুবই আস্তে আস্তে তার গতিটা বাড়ায়, তখন কিন্তু যাত্রীরা একদম শুরুর দিকে পেছনে এভাবে হেলে পড়ে না বা পেছনের দিকে ঝুঁকে পড়ে না, দ্যাট মিনস তারা কোনো জার্কের অনুভব করে না। তাহলে এটা হচ্ছে আমাদের স্থিতি জড়তার একটা এক্সাম্পল, এবং আমি তোমাদেরকে আরও একটা মজার এক্সাম্পল দেখাচ্ছি। তো খেয়াল করে দেখো, আমাদের এক্সাম্পলটা হচ্ছে অনেকটা এরকম। দ্যাট মিনস তুমি এখানে একটা দড়ি, যেটা হচ্ছে এ নামক একটা দড়ির সাথে এম ভরের একটা বস্তুকে বেঁধে রাখলে, এবং তুমি বি নামক আরেকটা দড়িকে এই এম ভরের বস্তুর সাথে নিচে বেঁধে রাখলে। এখন তুমি হাত দিয়ে বি নামক এই দড়িটাকে ধরে রাখছো। এখন এখানে দুইটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে তুমি যদি একদম শুরুতে এই বি নামক দড়িটাকে ধরে হ্যাচকা একটা টান মারো, দ্যাট মিনস খুবই কম সময়ের জন্য যদি তুমি জোরে এটাকে ধরে একটা টান মারো বা হচ্ছে পুল করো, পুল মানে হচ্ছে কি টানা, তাই না? তো তখন কিন্তু আমাদের এখানে এই জোরে টান মারার জন্য বি নামক যে দড়িটা আছে সেটা হচ্ছে এই বিন্দুতে ছুটে যাবে। দ্যাট মিনস এ নামক দড়ি এবং এম ভরের যে বস্তুটা, এটা আমাদের অক্ষত থাকবে, বাট বি নামক দড়িটা ছুটে যাবে। এর মেইন কারণটা হচ্ছে কি, আমাদের এখানে এ নামক যে দড়িটার সাথে যুক্ত এম ভরের বস্তুটা আছে, এই টোটাল দুইটা জিনিস তখন স্থিতি জড়তা হিসেবে কাজ করছে। দ্যাট মিনস তাদের মধ্যে এখন স্থিতি জড়তা কাজ করে। বাট আমি খুবই কম সময়ের জন্য যখন বি নামক দড়িটাকে ধরে টান দিলাম, তখন কিন্তু আমাদের এই টানের জন্য যে বলটা কাজ করছে, দ্যাট মিনস ফোর্স যে কাজ করছে, টান বল। তো এই টান বল আমি এটাকে টি বলতে পারি, টেনশন ফোর্স বা টি। তো এই টান বলটা কিন্তু তখন এই স্থিতি জড়তার কারণে এম ভরের বস্তু এবং এই নামক দড়ির মধ্যে কিন্তু চলে যেতে পারেনি। তার মানে টান বলটা হুট করে কাজ করছে বলে তার পরিসীমা ছিল কেবলমাত্র এতটুকু পর্যন্ত। দ্যাট মিনস আমাদের বি দড়ি পর্যন্তই তার পরিসীমাটা ছিল। তাহলে যেহেতু এই টান বলটা এম ভরের বস্তু কিংবা এই বস্তুর দিকে যেতে পারেনি, তাই আমি বলতে পারি আমাদের এখানে বি নামক বস্তুটা, মানে বি নামক যে দড়িটা আছে, সেটা এই পাশে আমাদের এভাবে ছিঁড়ে গেছে। তো এই হচ্ছে আমাদের স্থিতি জড়তার একটা এক্সাম্পল। এখন তুমি ধরো আমি এখানে এই বি দড়িটা দিয়ে আস্তে টান দিলাম, দ্যাট মিনস আমি এখন আর জোরে টান দিলাম না। তো আমি বি দড়িটা দিয়ে যদি নিচের দিকে, ধরো টানটা কীভাবে দিতে হয়, নিচের দিকে দিতে হয়, তাহলে নিচের দিকে আমি যদি টেনশন ফোর্স টি, এটা যদি আস্তে আস্তে বাড়াই, মানে আমি বলতে যাচ্ছি যে টানটা আমি জোরেই দিব, বাট এই ক্ষেত্রে আমাদের সময়টা বাড়াতে হবে। দ্যাট মিনস আমি ধীরে ধীরে এখন আমরা টানটা দিলাম। তখন কি হবে? তখন আমরা যেহেতু সময়টা বাড়িয়ে ফেলেছি, তো এই টান বলটা পরবর্তীতে বি নামক দড়ি থেকে এম ভরের বস্তুর দিকে যাবে, এবং এম ভরের বস্তু থেকে সেটা এ নামক দড়ির দিকেও যাবে। তাহলে একটা নির্দিষ্ট সময় পর আমি যদি টানতে থাকি, তখন দেখবো আমাদের ঠিক এ নামক যে দড়িটা আছে সেটা এই জায়গাটাতে ছিঁড়ে গেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে আমি যখন জোরে টান দিব, তখন খুবই কম সময়ের জন্য টান বলটা শুধুমাত্র বি দড়িতে কাজ করবে। এম ভরের বস্তু এবং এই যে দড়িটা আছে বা এই যে রশিটা আছে, এটার মধ্যে কিন্তু তখন টান বল আর কাজ করবে না, ফলে তারা হচ্ছে স্থিতি জড়তার জন্য আর ছিঁড়বে না। বাট যখন আমি খুব আস্তে আস্তে টান দিব, দ্যাট মিনস টেনশন ফোর্সটি অ্যাপ্লাই করব বি দড়ির উপর, তাহলে ওই টান বলটা আস্তে আস্তে ট্রান্সমিটেড হবে কোথায়? এম ভরের বস্তুর মধ্যে এবং এই যে দড়িটা আছে তার মধ্যে। তো তখন আমাদের এই নামক দড়িটা আমাদের এই পয়েন্টে আস্তে আস্তে ছিঁড়ে যাবে। তাহলে এখান থেকে একটা বিষয় তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ যে আমাদের স্থিতি জড়তা তখনই কাজ করে যখন আমরা খুব দ্রুত কোনো একটা ঘটনা ঘটাই, তাই না? তুমি কিন্তু এটা অলরেডি ধরতে পেরেছো। যেমন আমরা এখানে গাড়িটাকে যখন খুব দ্রুত বেগটা বাড়িয়ে দিলাম, ধরো টি প্রায় হচ্ছে 0 সময়, তার মানে শূন্যের কাছাকাছি সময় বা খুবই কম সময়ের মধ্যে আমি যখন ট্রেন বা গাড়ি বা বাসের বেগটা যখন হুট করে বাড়িয়ে দিলাম, তখনই কিন্তু আমি দেখতে পাচ্ছি স্থিতি জড়তারা কাজ করছে। আবার এখানে আমি সেম কাজটা করেছি, দ্যাট মিনস টি বা সময়টা যদি আমি খুব কম দিই, তার মানে খুব কম সময়ের মধ্যে যদি আমি টান দিই দড়িটাকে, তখনই দেখতে পাচ্ছি উপরে এম ভরের বস্তু আর এই দড়ি এ সেটা হচ্ছে স্থিতি জড়তা হিসেবে কাজ করে। তাহলে যখন আমাদের সময় খুব কম হবে, ওই কম পরিমাণ সময় আমি যদি কোনো একটা বল অ্যাপ্লাই করি, তখন সেটা আমাদের স্থিতি জড়তার একটা এক্সাম্পল হিসেবে কাজ করে। দ্যাট মিনস ওই বস্তুটা তখন স্থিতি জড়তা প্রদর্শন করে।
সেম এরকম আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি, যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ আমি বুলেট দিয়ে মানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তো আমরা এখানে পাঁচটা বুলেট দিয়ে একটা গ্লাস পুরো ছিদ্র করে দিয়েছি। কেন এটা করেছি বা কিভাবে এটা করেছি দেখো, তাহলে আমাদের এখানে পাঁচটা বুলেট কাজ করেছে যেহেতু, তো আমি একটু বলি ব্যাপারটা কী হয়েছে। যখন আমরা বুলেট ছড়ি কোনো একটা গ্লাসের মধ্যে, তখন ওই বুলেটটা কিন্তু সাংঘাতিক গতি নিয়ে যায়। তার মানে বুলেটের যে বেগ বা ভি এটা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে, এবং বুলেটটা যখন সাংঘাতিক পরিমাণ গতি নিয়ে যায় তখন সে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমাদের এই গ্লাসটাকে ভেদ করে। দ্যাট মিনস আমি বলতে পারি টি ইজ প্রপোর্শনাল টু জিরো। দ্যাট মিনস শূন্যের কাছাকাছি সময়ের মধ্যে কিন্তু সে এই বিশাল বেগ নিয়ে গ্লাসটাকে ভেদ করে যায়। তখন গ্লাসের সাথে যে অংশটাতে বুলেটের আঘাতপ্রাপ্ত হয়, দ্যাট মিনস আমি একটু দেখাই। ধরো আমাদের গ্লাসের এই অংশটার মধ্যে বুলেট আঘাত করেছে, দ্যাট মিনস এতটুকু হলুদ কালারের অংশের মধ্যে। তো যখন বুলেটটা এই অংশটুকুর মধ্যে আঘাত করবে, সে কিন্তু খুব দ্রুত করবে, কেননা আমাদের সময়টা খুবই কম এবং তার স্পিড কি অনেক বেশি। এবং এই সময়ের মধ্যে যখন সে দ্রুত আঘাত করে তখন তার বেগের যে অংশগুলো আছে সেগুলো আশেপাশে খুব কম পরিমাণ ছড়ায়, কেননা আমাদের এই বুলেটটা যে জায়গায় আঘাত করেছে তার আশেপাশে যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো কিন্তু অলরেডি স্থিতি জড়তায় বসে আছে। তার মানে ওই গ্লাস বা কাচের যেই পরমাণুগুলো আছে বা অণুগুলো আছে, যেগুলোকে আমরা সিলিকা বলে থাকি, দ্যাট মিনস SiO2 দিয়ে হচ্ছে গ্লাস তৈরি হয়, তো ওই গ্লাসের ওই অণুগুলো কিন্তু খুব স্থিতি অবস্থায় থাকে বা তাদের মধ্যে একটা স্থিতি জড়তা কাজ করে, যার জন্য আমাদের সময়টা যেহেতু খুব কম এবং বুলেটের বেগ যেহেতু অনেক বেশি, তার মানে এই বেশি পরিমাণ বেগের অংশগুলো চারপাশে তখন আর ছড়াতে পারে না, কেবলমাত্র খুব সামান্য পরিমাণ অংশে এই বেগটা চলে আসে। এই জন্য স্থিতি জড়তার কারণে হয় কি, আমাদের আশেপাশের যে গ্লাসগুলো আছে, দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু গ্লাসের অংশ আছে, এগুলো কিন্তু অক্ষত থেকে যায় বা এগুলো কিন্তু আর ভেঙে পড়ে না। তখন দেখা যায় কি, আমাদের গ্লাসের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু হোল বা গর্ত দেখা যায়। তার মানে চারপাশের গ্লাসটাকে সে ভাঙিয়ে ফেলে না, জাস্ট যেদিক দিয়ে বুলেট গিয়েছে ওই পাশটা শুধুমাত্র ভেঙে যায়। এখন তুমি যদি এখানে বুলেট অ্যাপ্লাই না করে বড় একটা স্টোন বা পাথর অ্যাপ্লাই করো, তখন কি ঘটবে? তুমি যখন একটা পাথর দিয়ে এরকম গ্লাসটাকে আঘাত করবে তখন দেখবে এই গ্লাসটা সম্পূর্ণটাই ভেঙে গেছে। এর মাইন কারণটা হচ্ছে কি, আমাদের পাথরের কথা যদি বলি, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। ধরো এটা হচ্ছে বুলেটের বেগ V/B, আর তুমি ধরো পাথরের বেগটা V/S মানে হচ্ছে কি স্টোন বা পাথর। তুমি যখন পাথর দিয়ে আঘাত করবে কোনো একটা গ্লাসকে, পাথরের বেগটা কিন্তু বুলেটের মতো অবশ্যই বেশি হবে না, কারণ এক একটা বুলেটের বেগ কত হয়, 100 কিংবা 200 মিটার পার সেকেন্ড। বাট তুমি যখন পাথরটা মারবে তার বেগটা মাত্র হচ্ছে 30 কিংবা 40 মিটার পার সেকেন্ড হবে। তার মানে তোমার পাথরটা খুব কম পরিমাণ বেগ নিয়ে গ্লাসে আঘাত করবে, সেজন্য তোমার যে সময়টা আছে সেটা কিন্তু শূন্যের কাছাকাছি হবে না, অনেক বড় একটা সময় নিয়ে সেটা আঘাত করবে। তোমরা নিজেরাই দেখেছো, তোমরা যখন পাথর মারো কোনো একটা গ্লাসে বা জ্বালানাতে, তখন ওই পাথরটা কিন্তু জ্বালানা লাগার পর মানে 1 সেকেন্ডের সামান্য পরিমাণ কিছু কম সময় কিন্তু সেটা কাজ করে। যেহেতু একটা বিশাল সময় ধরে আমি বলতে পারি কাজ করে পাথরটা, সেজন্য ওই পাথরটা করে কি, যে জায়গাটাতে আঘাতপ্রাপ্ত করবে সে গ্লাসের, ওই জায়গার আশেপাশের গ্লাস যেগুলো আছে সেগুলোর মধ্যে তার বেগটা ছড়িয়ে দেয়। দ্যাট মিনস আমি যদি একটু দেখাই, ধরো পাথরটা আমাদের এরকম একটা জায়গায় আঘাত করলো, তখন আঘাতের সময়টা যেহেতু শূন্যের চেয়ে মানে কি বলবো যে অনেক বেশি হয়, দ্যাট মিনস পাথরের আঘাতের সময়টা যেটা সেটা কিন্তু শূন্যের কাছাকাছি হয় না, মানে একটু ধীরে সুস্থে সে হচ্ছে আঘাত করে। ওই সময়টার মধ্যেই কিন্তু পাথরের যে বেগটা সেটা আশেপাশের যে গ্লাস আছে সেই গ্লাসের মধ্যে ছড়িয়ে যায়। তার মানে আমি এখানে যেহেতু সময়টা বাড়িয়ে দিয়েছি, তার মানে আশেপাশের যে গ্লাসগুলো আছে তাদের মধ্যে কি হয়েছে, স্থিতি জড়তাটা চলে যাচ্ছে, পাথরের যে বেগটা আছে সেটা আশেপাশের গ্লাসগুলো পেয়ে যায়, যার ফলে আমাদের এখানে সম্পূর্ণ গ্লাসটা ভেঙে যায়। দ্যাট মিনস যদি সম্পূর্ণ গ্লাস নাও ভাঙে, তারপর আমি বলতে পারি বড় সড়ো একটা অংশ কিন্তু গ্লাসের ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই হচ্ছে আমাদের স্থিতি জড়তার উদাহরণ, যেখানে আমাদের গ্লাসের যেই অণুগুলো আছে সেগুলো আসলে স্থিতি জড়তা হিসেবে কাজ করে। যখন আমি সময়ের মানটা খুব কমিয়ে দেব এবং কোনো কিছুর বেগ যখন আমি বাড়িয়ে দেব, তখনই বলতে পারি আমাদের স্থিতি জড়তাটা ঠিকঠাক মতো দেখাবে। তাহলে স্পষ্ট বুঝতে পেরেছ, আমাদের এক্ষেত্রেও কিন্তু টি ইজ সমানুপাতিক 0, দ্যাট মিনস টি এর মানটা প্রায় শূন্যের কাছাকাছি কাজ করে। তাহলে আমরা এখান থেকে দুটো শর্ত দেখতে পারি। একটা হচ্ছে যখন আমরা স্থিতি জড়তা নিয়ে কাজ করব, দ্যাট মিনস স্থিতি জড়তাকে যখন আমরা নিজের চোখে উপলব্ধি করতে পারবো বা ফিল করতে পারবো, এটা ফিল করার মেইন কারণটা হচ্ছে কি, আমাদের সময়ের মানটা প্রায় শূন্যের কাছাকাছি করে দিতে হবে। তার মানে তুমি এমন একটা ঘটনা ঘটাবে যে ঘটনাটা হবে শূন্যের কাছাকাছি সময়, দ্যাট মিনস খুবই কম সময়, এবং তুমি যে ঘটনাটা ঘটাবে সেই ঘটনার মধ্যে তুমি যে বলটা কাজ করাবে সেই বলের মানটা হতে হবে অনেক বেশি, তুমি যে ফোর্স অ্যাপ্লাই করবে বা বল প্রয়োগ করবে সেটা কি হবে, খুব বেশি হবে। তার মানে এটা আসলে বল না, এটা হচ্ছে বেগ। তার মানে তোমাকে অনেক বেশি পরিমাণ বেগ অ্যাপ্লাই করতে হবে অথবা অনেক বেশি পরিমাণ ফোর্স বা বল অ্যাপ্লাই করতে হবে। যেমন 2 নম্বর উদাহরণে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে যে টেনশন ফোর্সটি ছিল এটা প্রথম দিকে অনেক বেশি ছিল, তারপরে আমি এটার মানটা কমিয়ে দিয়েছি। তাহলে আমাদের টান বলটা যখন বেশি ছিল তখন কিন্তু আমি দেখেছি যে আমাদের উপরে M ভরের বস্তু আর A নামক দড়িটার মধ্যে স্থিতি জড়তা কাজ করছে।
বাট যখনই আমি এখানে আমাদের টি এর মানটা দ্যাট মিনস টান বলের মানটা কমিয়ে দিলাম, তখন দেখলাম এখানে আর কিন্তু স্থিতি জড়তাটার কাজ করছে না। তাহলে স্থিতি জড়তা কাজ করানোর জন্য আমাদের সময়ের যে ব্যবধান সেটা খুব শূন্যের কাছাকাছি আনতে হবে, বা খুব দ্রুত কোনো একটা ঘটনা ঘটাতে হবে, এবং একই সাথে আমাদের বেগের মানটাও বেশি রাখতে হবে, এবং একই সাথে আমাদের বলের যে মানটা আছে সেটাও কি অনেক বেশি রাখতে হবে। তো এবার আমি আরও একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই, দ্যাট মিনস অ্যানিমেশন দেখাই কোনো একটা স্থিতি জড়তার। খেয়াল করে দেখো এখানে কি ঘটছে। আমরা এখানে কিছু পরিমাণ গ্লাসের উপরে, মানে 4টা গ্লাসের উপরে আমরা নির্দিষ্ট বল বা পেয়ারা বলতে পারো, যেটা খুশি তোমরা বলতে পারো, কোনো একটা কার্ডবোর্ডের উপর রেখেছি। তো যখন আমরা এই কার্ডবোর্ডটাকে সরিয়ে দিয়েছি হঠাৎ করে, দ্যাট মিনস ওই পেয়ারা কিংবা বল আমি আসলে চিনতে পারছি না এগুলো কি আসলে। এক সময় মনে হচ্ছে এগুলো টেনিস বল, আরেক সময় মনে হচ্ছে এগুলো পেয়ারা। তো যাই হোক, তো যখন আমি কার্ডবোর্ডটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, আমি না, যে সরিয়েছে তার কথা বলছি, তখন আমাদের এই পেয়ারগুলো বা টেনিস বলগুলো ঠাস করে নিচে পানিতে পড়ে গেছে। এর মানে হচ্ছে আমাদের এখানে যে টেনিস বলগুলো দেখতে পাচ্ছ বা পেয়ারাগুলো যে দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো কিন্তু প্রথমে স্থিতি জড়তা অবস্থায় ছিল। তো হুট করে আমি যখন কার্ডবোর্ডটাকে সরিয়ে দিয়েছি একপাশে, তখন তারা এই স্থিতি জড়তার জন্য কিন্তু ঠাস করে নিচে পড়ে গেছে বা গ্লাসের মধ্যে পড়ে গেছে। তো এটা হচ্ছে একটা স্থিতি জড়তার ভালো উদাহরণ। আমি আরেকটা উদাহরণের কথা বলতে পারি, যেটা আমি তোমাকে দেখালাম না। সেটা হচ্ছে তোমরা যখন পুরাতন কাপড় চোপড় ঝাড়ো, তখন কিন্তু ওই কাপড় চোপড় থেকে ধুলাগুলো নিচে পড়ে যায়। এর মানে হচ্ছে ওই কাপড় চোপড়ের উপরে কিন্তু ধুলাগুলো স্থিরভাবে বসে থাকে, এবং ওই ধুলাবালিগুলোর কিন্তু একটা স্থিতি জড়তা বা ইনার্শিয়া কাজ করে। তো যখন আমি বাড়ি মারি কাপড় চোপড় খুব জোরে বা খুব স্পিড নিয়ে বা বিশাল একটা বল প্রয়োগ করে যখন বাড়ি মারি কাপড় চোপড় যে কোনো একটা জিনিস দিয়ে, তখন ওই ধুলাগুলো হচ্ছে নিচে পড়ে যায়, কেননা তারা স্থির অবস্থা ছিল। দ্যাট মিনস তারা যেই জায়গাটাতে ছিল সেই জায়গা থাকার প্রবণতাটা তৈরি করছে। তাহলে আমাদের এখানে এই এক্সাম্পলও তুমি কিন্তু দেখতে পাচ্ছ, এই কার্ডবোর্ডের উপর যে ফোর্স বা এফ অ্যাপ্লাই করা হয়েছে, এটা কিন্তু খুব বেশি পরিমাণ বলে অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে আমাদের এখানে ফোর্স বা অ্যাপ যেটা হাত দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে, এই ধাক্কা বলার মানটা কিন্তু বেশি। আবার এই যে ধাক্কাটা দেওয়া হয়েছে, এটা কিন্তু প্রায় শূন্যের পরিমাণ সময়ের কাছাকাছি সময় ধাক্কা দেওয়া হয়েছে। তার মানে খুবই দ্রুত ধাক্কা দেওয়া হয়েছে। তার মানে তুমি যখন খুব দ্রুত কোনো একটা ফোর্স বা বল প্রয়োগ করবে, বা কোনো একটা বস্তুর বেগ যখন তুমি হঠাৎ করে বা দ্রুত বাড়িয়ে ফেলবে, তখনই আমরা কেবলমাত্র স্থিতি জড়তার যেই কী বলবো এক্সাম্পল সেগুলো দেখতে পাবো, বা স্থিতি জড়তাটাকে আমরা তখন ফিল করতে পারবো। এটাই হচ্ছে আমাদের স্থিতি জড়তা খুব সুন্দর একটা এক্সাম্পল। তারপরে যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে গতি জড়তা, দ্যাট মিনস ইনার্শিয়া অফ মোশন। গতি জড়তার বিষয়টা হচ্ছে একদমই সহজ, দ্যাট মিনস স্থিতি জড়তার বিপরীত। কোনো একটা বস্তু যদি একটা নির্দিষ্ট পরিমাণ গতি নিয়ে চলতে থাকে, এবং সারাটা জীবনে যদি সে ওই গতি বরাবর চলতে থাকে, দ্যাট মিনস ওই গতিটা তার মধ্যে রাখতে চায়, তাহলে এই রাখতে চাওয়ার প্রবণতাই হচ্ছে কি আমাদের গতি জড়তা। দ্যাট মিনস কোনো একটা বস্তু যদি সরল রেখা বরাবর চলে, আমাদের কন্ডিশন কী কী থাকতে হবে আমি একটু বলে দিই। আমাদের প্রথম কন্ডিশন থাকতে হবে হচ্ছে গতি জড়তার জন্য আমাদের ওই বস্তুটাকে একদম স্ট্রেট লাইন বা সরলরেখা বরাবর চলতে হবে। দ্যাট মিনস STRIGST স্ট্রেট লাইন বা সরলরেখা বরাবর তাকে চলতে হবে, এবং একই সাথে তার মধ্যে একটা ইউনিফর্ম ভেলোসিটি কাজ করবে, বা বলা যায় সমবেগ কাজ করবে। তার মানে তার মধ্যে কোনো ত্বরণ থাকা যাবে না, শুধুমাত্র সমবেগ বা ভি কাজ করবে। তার মানে সমবেগ যখন কাজ করবে, তখন আমি বলতে পারি আমাদের ওই বডির মধ্যে বা ওই বস্তুর মধ্যে কোনো ত্বরণ থাকে না। তার মানে ত্বরণের মান দিক দুইটা কী হবে, শূন্য হবে। তো এটা হচ্ছে আমাদের এখানে কন্ডিশন। তো এই দুটো কন্ডিশন যখন ফলো করে, তখন বস্তুটা যদি সারাটা জীবন এই কন্ডিশনটা যদি ফলো করতে থাকে, তাহলে তার মধ্যে যে জড়তাটা কাজ করবে সেটা হচ্ছে কি গতি জড়তা। তো এখন দেখো, আমরা যে কন্ডিশনটা লিখেছি এটা কিন্তু আমাদের শুধুমাত্র রৈখিক বেগ বা বলা যায় একমাত্রিক বা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক বেগের জন্য লিখেছি। তার মানে এই টোটাল কন্ডিশনটা হচ্ছে কি আমাদের রৈখিক বেগের জন্য কাজ করে। আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের এই কন্ডিশনটা কাজ করে কেবলমাত্র রৈখিক বেগের জন্য। কেননা তোমরা জানো রৈখিক বেগের ক্ষেত্রে কিন্তু আমাদের সমবেগ কাজ করে বা সরলরেখা বরাবর কোনো একটা বস্তুর বেগ কাজ করে। তাহলে এই ধরনের বেগগুলো হচ্ছে কি অবশ্যই একমাত্রিক বা 1D, যেহেতু আমরা বলেছি সরলরেখা বরাবর কাজ করবে। কিন্তু আমাদের এখানে আরেকটা কন্ডিশনও কাজ করে গতি জড়তার জন্য। তুমি জানো যে আমাদের বস্তু যে সবসময় সরলরেখা বরাবর বেগ নিয়ে কাজ করে তা না, আমাদের আরেকটা বেগ আছে, সেটাকে আমরা কৌণিক বেগ বলে থাকি। দ্যাট মিনস ঘূর্ণনশীল পথের বেগ বলে থাকি। তাহলে যদি আমি কৌণিক বেগের কেসটা বলি, তখন কিন্তু বস্তুটা একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরবে। তার মানে আমাদের এখানে স্ট্রেট লাইনার কাজ করবে না, আমাদের এখানে সার্কুলার লাইন কাজ করবে বা একটা বৃত্তাকার পথ কাজ করবে। তার মানে বৃত্তাকার পথ বরাবর আমাদের বস্তুটা ঘুরতে পারে। কতটুকু পরিমাণ বেগ নিয়ে ঘুরবে? অবশ্যই সে বস্তুটা সমকৌণিক বেগ নিয়ে ঘুরবে। দ্যাট মিনস যেটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে ওমেগা হচ্ছে এমন একটা মান যেটা হচ্ছে কৌণিক বেগের মান, এবং এই কৌণিক বেগের মানটা হচ্ছে কি সমকৌণিক বেগ। দ্যাট মিনস এই বেগের মানটা কখনো পরিবর্তন হবে না। আর কৌণিক বেগের মান যদি পরিবর্তন না হয়, আমি বলতে পারি কৌণিক ত্বরণ যেটা আছে দ্যাট মিনস আলফা, এটার মানও কী হবে, পরিবর্তন হবে না। দ্যাট মিনস এটার মানও কী হবে, শূন্য হবে। তার মানে আমি বলতে পারি যখন আমাদের
কৌণিক ত্বরণটা শূন্য হয় তখন কিন্তু আমাদের কৌণিক বেগটা সমকৌণিক বেগ হয়। এবং এই ক্ষেত্রে আমাদের যদি বস্তুটা সবসময় এই কন্ডিশনটা বজায় রাখে তাহলে আমি বলতে পারি কি আমাদের এই বস্তুটার মধ্যে অবশ্যই একটা গতি জড়তা কাজ করছে। যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাই। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা ট্রাক চলছে, তো ট্রাকটা যখন হুট করে থেমে গেল তখন ট্রাকের উপরে থাকা যে মানুষটা আছে সে ছিটকে সামনে পড়ে গেল। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ট্রাকের সাথে যখন মানুষটা যুক্ত ছিল তখন ট্রাকের বেগ সামনের দিকে ছিল হচ্ছে ধরো ভি পরিমাণ বেগ, এবং ট্রাকটা কিন্তু সরলরেখা বরাবর যাচ্ছে। একই সাথে মানুষটা যেহেতু ট্রাকের সাথে যুক্ত ছিল তার মানে মানুষটার বেগও কি ছিল? ভি পরিমাণ বেগ। বাট যখনই ট্রাকের বেগটা হুট করে শূন্য হয়ে গেল বা থেমে গেল ট্রাকটা, তখন স্টিল কিন্তু আমাদের মানুষের বেগটা ভি হিসেবেই কাজ করছিল। তখন আমাদের মানুষটা কি করেছে? ট্রাক থেকে সামনে ছিটকে চলে গেছে। তার মানে এটা হচ্ছে কি একটা গতি জড়তা হিসেবে কাজ করে। এবং তুমি এটার সাথে আরেকটা এক্সাম্পল মেলাতে পারো, সেটা হচ্ছে যখন তোমরা গাড়িতে বা বাসে একটা নির্দিষ্ট জায়গায় ভ্রমণ করো তখন কিন্তু তোমার শরীরের নিচের অংশটা বা যেটাকে আমরা পা বলতে পারি সেটা কিন্তু বাস বা ট্রেনের সাথে যুক্ত থাকে। তার মানে তোমার শরীরের যে নিচের অংশটা আছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ গতি জড়তা প্রাপ্ত হয়। তার মানে বাসের বেগ বা ট্রেনের বেগ যদি ভি হয়, তোমার শরীরের নিচের অংশ যেটা সেটার বেগও কী হবে? ভি হবে। একই সাথে তোমার শরীরের যে উপরের অংশটা আছে সেটার বেগও কী হবে? ভি হবে, কেননা তুমি অনেকক্ষণ ধরে বাসে বা ট্রেনে যাত্রা করছিলে। বাট যখনই তোমার বাস বা ট্রেনটা থেমে যাবে, দ্যাট মিনস যখনই তোমার ভি এর মানটা শূন্য হয়ে যাবে হঠাৎ করে, আমি কিন্তু হঠাৎ করের কথা বলছি, তখন কিন্তু আমাদের শরীরের নিচের অংশটা যেহেতু বাস বা ট্রেনের সাথে যুক্ত সেটাও কিন্তু খুব দ্রুত এই ভি ইজ ইকুয়াল টু জিরো বেগটাকে অ্যাবজর্ব করে নেবে। দ্যাট মিনস আমাদের শরীরের নিচের অংশটা কিন্তু বাস বা ট্রেনের সাথে সাথেই থেমে যাবে, কিন্তু শরীরের উপরে যে অংশটা আছে সেটা কিন্তু আর থামবে না, সেটা কিন্তু একটু সামনের দিকে ঝুঁকে যাবে, কেননা ওই শরীরের উপর অংশে কিন্তু ভি পরিমাণ বেগটা কাজ করতো। তার মানে এটা হচ্ছে সরাসরি আমাদের স্থিতি জড়তার বিপরীত ঘটনা। তো আমি যে দুটো ঘটনা বললাম এই দুটো ঘটনা হচ্ছে আমাদের কিসের উদাহরণ? অবশ্যই কোনো একটা বস্তু যদি স্ট্রেট লাইন বা সরলরেখা বরাবর চলে তাহলে ওই সরলরেখা বরাবর চলার জন্য তার যে রৈখিক বেগটা কাজ করবে সেই রৈখিক বেগের এক্সাম্পল। বাট আমি কিন্তু এখন তোমাদেরকে কৌণিক বেগের এক্সাম্পলটা দিইনি। তার মানে আমরা এখানে যে কন্ডিশনটা দেখতে পাচ্ছি দ্যাট মিনস সার্কুলার লাইন বা সার্কুলার পথ, আমি এখানে লাইন না বলে আমরা একটা কাজ করি, এটাকে সার্কুলার পাথ বলি, যেটাকে আমরা বৃত্তাকার পথ বলে থাকি। কেননা সার্কুলার লাইন বলে কোনো কিছু নেই, এটা হবে হচ্ছে আমাদের বৃত্তাকার পথ বা সার্কুলার পাথ। আচ্ছা আমি একটু এই পাশ থেকে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে এভাবে ঘুরতে থাকে একটা নির্দিষ্ট কন্ডিশন নিয়ে, দ্যাট মিনস ওমেগা তার থাকবে হচ্ছে সমকৌণিক বেগ এবং আলফা বা কৌণিক ত্বরণ হবে শূন্য, তখন এই কন্ডিশনটা কাজ করবে কেবলমাত্র কৌণিক বেগের জন্য। তো এখন দেখো এটার এক্সাম্পলটা কীরকম। তোমরা বাসা বাড়িতে কিন্তু সিলিং ফ্যান চালাও বা পাখা চালাও, তো পাখাটাকে তুমি যখন বন্ধ করবে দেখবে পাখাটা বন্ধ করার পরেও কিন্তু সেটা ঘুরছে। তার মানে তার মধ্যে একটা ঘোরার প্রবণতা আছে বা ইচ্ছা আছে। তার মানে পাখাটা যেহেতু অনেকক্ষণ ধরে ঘুরছিল তাই তার মধ্যে একটা কৌণিক বেগ বরাবর কী বলবো কৌণিক বেগ বরাবর একটা গতিজড়তা তৈরি হয়েছিল। সেজন্য আমি বলতে পারি আমাদের এখানে পাখাটার কী হয়েছে? অবশ্যই গতিজড়তা কাজ করছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা একটা সিলিং ফ্যান দেখিয়েছি, যখন তুমি এই সিলিং ফ্যানটাকে বন্ধ করবে, বন্ধ করার পরেও দেখতে পাচ্ছ খুব আস্তে আস্তে একটা স্পিড নিয়ে সেটা ঘুরছে। এখন এই স্পিডটা বা কৌণিক বেগটা ওমেগা যদি হয় কনস্ট্যান্ট বা বলা যায় ধ্রুবক যদি হয় এবং এটা যদি সবসময় কাজ করে, তাহলে আমরা বলতে পারবো আমাদের এই ফ্যানের মধ্যে গতিজড়তা কাজ করে। তুমি অ্যানিমেশনের মধ্যে দেখতে পাচ্ছ যে অলরেডি আমাদের কিন্তু এই ফ্যানটা ঘুরছে এবং ঘোরাটা কিন্তু এখনও থামছে না। তার মানে আমি বলতে পারি আমাদের এখানে ওমেগা যেটা আছে সেটা কী পরিমাণ সময়ের জন্য কাজ করবে? অবশ্যই এটা ইনফিনিটি পরিমাণ সময়ের জন্য কাজ করবে। তো সারা জীবন ধরে যদি আমাদের এই ফ্যানটা চলতে থাকে তাহলে আমি বলতে পারি আমাদের এই ফ্যানের মধ্যে কী থাকবে? গতিজড়তা কাজ করবে। একই সাথে আমি যে লোকটাকে দেখতে পাচ্ছি প্রথম ছবিতে ছিটকে চলে গেছে, এই লোকটাও যদি আমাদের এই পরিমাণ বেগটা সবসময় রাখতে চায়, দ্যাট মিনস ইনফিনিটি সময় পর্যন্ত যদি ভি পরিমাণ বেগটা রাখতে চায়, তখন আমি বলতে পারবো এই লোকটার মধ্যে সত্যিকার অর্থে গতিজড়তা কাজ করছে। তাহলে গতিজড়তা কাজ করার যে মেইন শর্ত সেটা হচ্ছে কোনো বস্তু যদি গতিশীল থাকতে চায়, হোক সেটা কৌণিক বেগ হোক সেটা রৈখিক বেগ যেভাবেই হোক না কেন, তার সময় বা টাইমটা যদি হয় ইনফিনিটি লেভেল পর্যন্ত, দ্যাট মিনস সবসময় সে এরকম বৃত্তাকার পথে ঘুরবে অথবা সবসময় সে হচ্ছে এরকম রৈখিক বেগ বরাবর মানে রৈখিক পথ বরাবর যাবে, তখন আমি বলতে পারি সেটা তার গতিজড়তা। কিন্তু আমরা বাস্তব ল্যাবে যেটা দেখি সেটা হচ্ছে আমরা কী করেছি, এই লোকটাকে যে দেখতে পাচ্ছি, লোকটা যখন যেখানে ছিটকে পড়বে ওই জায়গাটাতে পড়ি কিন্তু সে হয়তো থেমে যেতে পারে। অথবা যখন আমরা ফ্যানটা অফ করব বা ফ্যানের সুইচ যখন অফ করে দিব তখনও কিন্তু কী হবে, একটা সময় পর ফ্যানটা স্টপ হয়ে যাবে বা থেমে যাবে। তার মানে আমরা বলতে পারি মহাবিশ্বে কোনো বস্তুই কিন্তু একদম 100% গতিজড়তা হিসেবে থাকতে পারে না, কোনো না কোনো সময় কিন্তু তাকে থেমে
থেমে যেতে হয়। হতে পারে সেটা লোক, হতে পারে সেটা এই ফ্যান। তাহলে আমি বলতে পারি গতি জড়তা জাস্ট একটা ছোট্ট ধারণা মাত্র, এবং এটা খুব কম সময়ের জন্য আমাদের মহাবিশ্বে ন্যাচারালি কাজ করে। বা পদার্থবিজ্ঞানের ভাষায় আমি যদি বলি, আমাদের গতি জড়তাটাকে অবশ্যই ইনফিনিটি সময় পর্যন্ত বা সব সময়ের জন্য কাজ করতে হবে। তারপরে আমরা গতি জড়তার একটা ছোট্ট এক্সাম্পলের কথা বলবো, যেটা তোমরা অলরেডি জানো, যে যখন কোনো একজন ক্রিকেটার, যিনি হচ্ছেন বোলার, তিনি যখন বল করতে আসেন এবং উনি যদি ফাস্ট বোলার হন, তখন তিনি অনেকক্ষণ দৌড়ে তারপরে বলটা করেন। এর মেইন কারণটা হচ্ছে কি, যখন তিনি দৌড় দেন তখন বলের সাথে সাথে একটা গতি তৈরি হয়। দ্যাট মিনস উনি যখন দৌড়াচ্ছেন ওই গতিটা কিন্তু বলের মধ্যে সঞ্চয় হচ্ছে, এবং ওই গতিতে তিনি যখন বলটা ছুঁড়ে মারেন তখন বলের এক্সট্রা গতির সাথে আগেকার গতিটা যোগ হয়ে যায়। দ্যাট মিনস বলের মধ্যে অবশ্যই কী তৈরি হবে, গতি জড়তা তৈরি হবে যখন বোলারটা দৌড়াচ্ছেন। তার মানে বলের মধ্যে আমাদের এক্সট্রা একটা গতি থাকবে V1, যেটা আমি বলছি বোলারের গতি, এবং যখন বলটা ছুঁড়ে মারা হয় তো তার মধ্যে তখন এক্সট্রা আরেকটা গতি থাকবে, সেটা হচ্ছে V2। তো তখন এই দুইটা বেগের যে যোগফল, এই যোগফল হিসেবে তখন এই বলটাকে ব্যাটসম্যান আঘাত করবে। তার মানে যখন কোনো একটা ব্যাটসম্যানের কাছে বলটা আসে, সেই বলের মধ্যে কখনই কিন্তু একটা গতি থাকে না বা একটা বেগ থাকে না। তার মধ্যে একটা বেগ থাকে হচ্ছে আমাদের বোলারের যে দৌড় দিচ্ছে ওই দৌড়ে থাকা বেগটা, এবং আরেকটা হচ্ছে আমাদের এখানে বলটাকে যে ছুঁড়ে মারলো ওই বেগটা। একই সাথে আমি এখানে আরেকটা জিনিস বলতে পারি গতি জড়তার এক্সাম্পল, সেটা হচ্ছে তুমি যদি কোনো একটা চলন্ত ট্রেনে বা চলন্ত বিমানে বা চলন্ত বাসে কোনো একটা বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে মারো, কিছুক্ষণ পর বস্তুটা কিন্তু আবার তোমার শরীরে এসে পড়বে, দ্যাট মিনস তোমার গায়ে এসে পড়বে। যেমন আমরা ছোটোবেলায় মনে করতাম যে একটা বিমান যখন যাচ্ছে, তো আমি যদি বিমানের উপরে লাফ দিই, মানে বিমানে থেকে যদি আমি লাফ দিই, তাহলে হয়তো আমি পেছনে ঠাস করে ধাক্কা মেরে সরে যাব। আসলে বাস্তব জীবনে সেটা ঘটে না। তুমি যদি বিমানের মধ্যে থেকে জোর একটা উপরে লাফ মারো, আবার যদি তুমি নিচে নেমে আসো, তুমি দেখবে যে জায়গা থেকে তুমি লাফ দিয়েছো সেই জায়গাটাতে তুমি ফিরে আসছো। তার মানে বিমানের গতির সাথে তোমার শরীরের গতিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। দ্যাট মিনস বিমানটা একটা নির্দিষ্ট বেগে চলছে, তুমিও কিন্তু একটা নির্দিষ্ট বেগে চলছো। তার মানে তোমার মধ্যে একটা গতি জড়তা তৈরি হয়েছে। এই গতি জড়তার জন্য তুমি যতই বিমানের ভিতরে থেকে লাফ দাও না কেন, বা চলন্ত বাস বা ট্রেনে কোনো একটা বস্তুকে উপরে ছুঁড়ে মারো না কেন, সেটা অবশ্যই আবার তোমার কাছে এসে পড়বে। কেননা চলন্ত ট্রেন বা বাস যেটাই বলি না কেন বা বিমান, তার মধ্যে যে বস্তুগুলো থাকে তারা অবশ্যই একটা নির্দিষ্ট গতি জড়তা প্রাপ্ত হয়। তারপর আমরা যে জড়তা নিয়ে জানবো সেটা হচ্ছে আমাদের দিক জড়তা বা ইনার্শিয়া অফ ডিরেকশন। এর মানে হচ্ছে যখন কোনো একটা বস্তু নির্দিষ্ট দিকে মুভ করে বা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট একটা বেগ নিয়ে চলে, তখন ওই দিক বরাবর যদি সে সবসময় চলার চেষ্টা করে, তাহলে সেটাকে আমরা বলি দিক জড়তা। তার মানে দিক জড়তার মধ্যে অবশ্যই একটা টার্ম থাকবে, সেটা হচ্ছে বস্তুর বেগ থাকবে। এবং তুমি জানো বস্তুর বেগের কিন্তু দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মান থাকে, একটা হচ্ছে দিক থাকে। এখন কোনো একটা বস্তু যদি একটা নির্দিষ্ট দিকে চলাচল করে এবং সবসময় যদি তার দিকটা একই দিকে রাখার চেষ্টা করে, তাহলে তার মধ্যে যে জড়তাটা কাজ করবে সেটাই হচ্ছে আমাদের দিক জড়তা বা ইনার্শিয়া অফ ডিরেকশন। তো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে এটা দেখাই। খেয়াল করে দেখো, আমরা একটা মানুষকে দেখতে পাচ্ছি, যে মানুষটা তার হাতের মধ্যে একটা সুতা বা দড়ি নিয়ে একটা নির্দিষ্ট বস্তুকে তার মাথার উপর ঘোরাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের সেই বস্তুটা, বৃত্তাকার একটা বস্তু যেটাকে আমরা দড়ি নিয়ে মাথার উপর ঘোরাচ্ছি। তো এখন কি হবে যদি হুট করে আমরা দড়ি ছুঁড়ে দিই বা ছেড়ে দিই, তখন কি হবে? খেয়াল করে দেখো, আমাদের দ্বিতীয় যে ছবিটা আছে, তুমি প্রথমে দেখতে পাচ্ছ আমাদের বস্তুটা ধরে নাও সি নামক একটা অবস্থানে আছে। তো যখন বস্তুটা এ নামক একটা অবস্থানে চলে এসেছে, তখন হুট করে আমার দড়িটা ছুটে গেছে। দড়ি যখন ছুটে যাবে, আমি দেখতে পাচ্ছি বস্তুটা যে বৃত্তাকার পথ বরাবর চলছিল, সেই বৃত্তাকার পথের ঠিক স্পর্শক বা ট্যানজেন্ট বরাবর আমাদের বস্তুটা ছুটে বের হয়ে গেছে। তার মানে এই স্পর্শক বরাবর তার একটা বেগ থাকবে, সেটা হচ্ছে ভি অফ এ। আবার তুমি ধরে নাও বস্তুটা এখন বি বিন্দুতে চলে এসেছে। দ্যাট মিনস বি বিন্দুতে বস্তুটা আসার পর আমাদের দড়িটা ছুটে গেছে। তো দড়ি যদি আমাদের বি বিন্দুতে আসার পর ছুটে যায়, আমাদের বস্তুটা কি বরাবর যাবে? অবশ্যই এই স্পর্শক বরাবর ছুটে চলে যাবে। তারা দেখতে পাচ্ছ আমাদের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো একটা বস্তুকে আমি যে কোনো একটা দিকে ছেড়ে দিই না কেন, সেটা অবশ্যই বৃত্তের বা বৃত্তাকার পথের স্পর্শক বরাবর ছুটে যায়। তাহলে ধরো এখানে আমাদের হচ্ছে ভি অফ বি বেগ কাজ করছে। তো তাই যদি হয়, তুমি এখন ধরে নাও, ফাইনালি আমি ধরলাম যে আমাদের বস্তুটা এখন সি তো বলেছি আমি ডি নম্বর একটা অবস্থান দেখাচ্ছি। তো বস্তুটা ঘুরতে ঘুরতে আমাদের ডি নম্বর অবস্থানে চলে এসেছে। তো ডি নম্বর অবস্থানে আসার পর যদি আমাদের দড়িটা ছুটে যায় বা কোনো কারণে যদি দড়িটা ছিঁড়ে যায়, তাহলে বস্তুটা ঠিক আমাদের ডি বিন্দু বরাবর যে স্পর্শক আছে বৃত্তাকার পথের, ওই স্পর্শক বরাবর একটা নির্দিষ্ট বেগ নিয়ে ছুটে যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের বস্তুটা কিন্তু একটা নির্দিষ্ট কৌণিক বেগে গতিশীল। তার মানে এখানে একটা নির্দিষ্ট কৌণিক বেগ ওমেগা কাজ করবে, এবং একই সাথে এখানে আমাদের কৌণিক ত্বরণ এ কাজ করতেও পারে, নাও করতে পারে। দ্যাট মিনস আলফা হচ্ছে কি কৌণিক ত্বরণ। তো যেহেতু একটা বৃত্তাকার পথে বস্তুটা ঘুরছে, তার ঘোরার পথের যে কোনো একটা মুহূর্তে যদি আমি বস্তুটাকে ছুটে দেই, মানে ছুটিয়ে যদি ফেলি, তাহলে কিন্তু বস্তুটা ওই বৃত্তাকার পথের ঠিক স্পর্শক বরাবর ছুটে চলে যায়।
অন্য কোনো দিক বরাবর কিন্তু সেটা ছুটে চলে যায় না। তাহলে এটাই হচ্ছে আমাদের এই বস্তুটার জন্য দিক জড়তা। আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, খেয়াল করে দেখো। তুমি একটা গাড়ির মধ্যে চলছো খুব সুন্দরভাবে এবং রাস্তাটা হচ্ছে কি একটা আঁকাবাঁকা রাস্তা। এখন তুমি গাড়ির সামনের সিটে বসে আছো, দ্যাট মিনস আমি যদি একটু মার্ক করে দেখাই, তুমি হচ্ছে গাড়ির এর সামনের সিটে বসে আছো। তার মানে তুমি এটাকে একটা এই অবস্থান ধরো। তোমার গাড়িটা যেহেতু আঁকাবাঁকা রাস্তায় চলছে, তার মানে প্রথমে তোমার গাড়িটা ছিল এই অবস্থানে, তারপর চলে আসলো আমাদের গাড়িটা বি অবস্থানে, ফাইনালি আমাদের গাড়িটা চলে আসলো সি অবস্থানে। এখন তুমি যেহেতু আঁকাবাঁকা রাস্তায় চলছো, তার মানে তুমি যখন বি অবস্থানে থাকবে, আমি ধরে নিলাম তোমার যেই গতির দিকটা বা বেগের যে দিকটা সেটা সরাসরি তোমার সামনে বরাবর থাকবে। দ্যাট মিনস তুমি যতদূর রাস্তায় পার হো না কেন, তুমি একদম সামনে বরাবর, দ্যাট মিনস একদম স্ট্রেট লাইন বরাবর তোমার বেগের যে দিকটা আছে সেটা কাজ করবে। বাট যখনই আমাদের রাস্তাটা আঁকাবাঁকা হয়ে গেছে, তখনই দেখতে পাচ্ছি তোমার কিন্তু আর দিকটা সামনের দিকে থাকছে না। দ্যাট মিনস তুমি যখন এদিক বরাবর যাচ্ছ, তার মানে তোমার দিকটা এখন এই বরাবর সামনে চলে গেছে। বাট তোমার লক্ষ্য যেটা ছিল সেটা হচ্ছে তোমার দিকটা যেন সবসময় এই দিক বরাবর থাকে। তার মানে তোমার বেগের যে দিকটা সবসময় যেন সেটা এই দিক বরাবর থাকে। তাহলে যেহেতু তোমার বেগের দিকটা একটা নির্দিষ্ট দিক বরাবর থাকার চেষ্টা করছে, তার মানে এটাই হচ্ছে কি আমাদের দিক জড়তা। এবং গাড়িটা যখন আঁকাবাঁকাভাবে চলবে, তখন কিন্তু তুমি দুই পাশে ধাক্কা খেতে থাকবে। দ্যাট মিনস গাড়িটার মধ্যে যেহেতু একটা কেন্দ্রমুখী বল কাজ করবে, সেক্ষেত্রে তুমি একটা ধাক্কা অনুভব করবে। হতে পারে সেটা ডান দিকে অথবা হতে পারে সেটা বাম দিকে। এটা বিভিন্ন রকম পজিশনের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। বাট যেদিকেই ধাক্কা অনুভব করো না কেন, তুমি যখন ধাক্কা অনুভব করবে তখন বুঝবে যে হ্যাঁ, আমার দিকটা ছিল একদম সরাসরি সামনে বরাবর, বাট আমাকে গাড়িটা বারবার এদিক ওদিক ধাক্কা মারছে। তার মানে আমার মধ্যে অবশ্যই একটা দিক জড়তা ছিল, যার জন্য আমি এখানে একটা ধাক্কা অনুভব করছি। কেননা তুমি জানো, কোনো একটা বস্তুর মধ্যে যখন জড়তা কাজ করে, তখনই সে কিন্তু এরকম ধাক্কার অনুভব ঘটায়। তার মানে ওর মধ্যে হচ্ছে ধাক্কার অনুভবটা হয়। যেমন স্থিতি জড়তা আমরা দেখেছিলাম, কোনো একটা বস্তু যখন স্থির অবস্থা থাকে, তখন তার মধ্যে কিন্তু জার্ক কাজ করে, দ্যাট মিনস পেছনের দিকে একটা ধাক্কা কাজ করে, তাই না? তার মানে তুমিও কিন্তু এখানে আশেপাশে ধাক্কা পাবে, দ্যাট মিনস ডান সাইডে বা বাম সাইডে এখানে ধাক্কা পাবে, বিকজ তোমার এখানে একটা দিক জড়তা কাজ করছে। তো এবার চলো একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখি যে আমাদের ভরের উপর কিভাবে জড়তাটা আসলে ডিপেন্ড করে বা নির্ভর করে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ আমরা ভিন্ন ভিন্ন ভরের কয়েকটা বস্তুকে একটা নির্দিষ্ট হেলানো তলে গড়িয়ে দিয়েছি। তো যে জিনিসটার ভর সবচেয়ে বেশি, সেটা কিন্তু বেশি পরিমাণ গতি নিয়ে যাচ্ছে, আর যে জিনিসটার ভর একদম কম, সেটা কিন্তু কম পরিমাণ গতি নিয়ে যাচ্ছে। যেমন আমি তোমাদেরকে যদি একটু দেখাই, তোমরা এখানে এই জায়গায় যে অবজেক্টটা দেখতে পাচ্ছ বা বস্তুটা দেখতে পাচ্ছ লাইন বরাবর, সেটা কিন্তু সবার পরে চলে গেছে সামনের দিকে। আবার এখানে যে বস্তুটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবার আগে পার হয়ে গেছে আমাদের এই লাইনটা। তার মানে আমাদের এখানে এটাকে আমি যদি ধরি এ নামক বস্তু, আর এটাকে আমি যদি ধরো বি নামক বস্তু, তার মানে এ নামক বস্তুর ভর হচ্ছে এখানে সবচেয়ে বেশি, আর বি নামক যে বস্তুটা আছে ওর ভর কিন্তু এখানে সবচেয়ে কম। তাহলে যে বস্তুটার ভর কম, সে কিন্তু কম পরিমাণ গতিশক্তি লাভ করেছে। তাহলে আমি বলতে পারি ওর গতি জড়তাটা কিন্তু কম। আবার যে বস্তুটার ভর বেশি, দ্যাট মিনস এ নামক বস্তুটা, এই বস্তুটা কিন্তু বেশি পরিমাণ গতি নিয়ে সামনে এগিয়ে চলে যাচ্ছে। তার মানে যেহেতু এটার ভর বেশি, তার মানে এটা বেশি পরিমাণ গতি জড়তা লাভ করবে। তাহলে আমরা স্পষ্ট দেখতে পেলাম আমাদের এখানে যে ইনার্শিয়া বা জড়তা যেটা, সেটা সম্পূর্ণরূপে ভরের উপর কাজ করে। যার ভর বেশি তার জড়তা বেশি হবে, যার ভর কম হবে তার জড়তা কম হবে। এবং এখানে জড়তা বলতে কিন্তু তিন ধরনের জড়তার কথা আমি বলেছি। তার মানে যার ভর বেশি হবে, তার জন্য আমি বলতে পারি গতি জড়তার মানও বেশি হবে, স্থিতি জড়তার মানও বেশি হবে, এবং দিক জড়তার মানও কি বেশি হবে। আর যার ভরটা হচ্ছে আমাদের কম হবে, তার জন্য একই সাথে গতি জড়তার মানও কম হবে, দিক জড়তার মানও কম হবে, এবং স্থিতি জড়তার যে মান সেটাও কি অবশ্যই কম হবে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে,
এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ। ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।